আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং আদাব। ঈদের শুভেচ্ছা নেবেন। গত 3 দিন আপনাদের সাথে কথা হয়নি। ঈদ নিয়েই আসলে একটু ব্যস্ত ছিলাম। এবার সামাজিক কাজগুলো, দায়িত্বগুলো অনেক বেশি ছিল। যাই হোক, এই 3 দিনে অনেক ঘটনা ঘটেছে। দিল্লি থেকে আধ্যক্ষের একজন ফোন করেছিলেন মিস্টার সালাউদ্দিন আহমেদকে। দিল্লির বিভিন্ন পর্যায় থেকে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করা হয়েছে, এমনকি তারেক রহমানের কাছেও ভারত থেকে ফোন এসেছে। প্রথমে একটু যমুনায় চলে যাচ্ছি। যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সর্বস্তর এবং রাস্তায়ও অনেক লোক হয়েছিল বলে শুনেছি। কিন্তু এরকম একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রামের সময় যমুনায় বারবার লোডশেডিং হয়েছে এবং এটি নিয়ে কিন্তু কর্মকর্তাদের কপালে ভাঁজ পড়েছে যে এরকম রাষ্ট্রীয় অনুষ্ঠানে, সরকারি অনুষ্ঠানে যদি লোডশেডিং হয়, তাহলে সামনে যে গ্রীষ্ম আসছে, এই যে কালবৈশাখীর ঝড়, এবং আপনারা জানেন এই মাসে কি ভয়াবহ গরম পড়ে, তো সেই অবস্থায় লোডশেডিং এর কি অবস্থা, বিশ্বব্যাপী তেলের যে অবস্থা, এটা নিয়ে কিন্তু অলরেডি কথাবার্তা শুরু হয়ে গেছে। এদিকে জেনারেল ওয়াকার খান সেনাপ্রধান, তিনি যমুনায় এসেছিলেন তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করতে, এবং তারেক রহমান তাকে দেখে বলে ঈদের সেলামি চেয়েছেন এবং বলেছেন যে পায়ে হাত দিয়ে সালাম করব, আপনি সালামি দেন। তো এটা এটা আসলে ছিল একটা আন্তরিক শুভেচ্ছা বিনিময়। এটার পেছনে রাজনীতি খুঁজতে যাবার কোনো কারণ নেই। কিন্তু যেহেতু যমুনার থেকে খবরটি পেলাম, আমার মনে হয় যে এটি আপনাদের জানাই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো গত বুধবার বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, এবং সেখানে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন সবাই রাজনীতি করবেন এক্সেপ্ট আওয়ামী লীগ। আওয়ামী লীগের রাজনীতি বন্ধ আছে এবং আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। এবং অনেক পত্রিকা, অনেক মিডিয়া শিরোনাম করেছে যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না। তো এটা নিয়ে কিন্তু, এটা বলার সাথে সাথে এটা যে মুহূর্তে মিডিয়া এসেছে, এটা কিন্তু স্পার্ক করেছে ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি। বিশেষ করে এই যে আওয়ামী লীগ সম্পর্কে মির্জা ফখরুল আলমগীর যে এই কমেন্টটা করেছেন, এটা কি বিএনপির মনোভাব কিনা, এটা কি সরকারের মনোভাব কিনা, এটা জানার জন্য কিন্তু মানে অনেক রকমের, মানে ইট ক্রিয়েটেড হিউজ টেনশন, টু বি ভেরি অনেস্ট। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে তাৎক্ষণিকভাবে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদের কাছে জানতে চাওয়া হয়েছে যে এটা কি সরকারের বক্তব্য কিনা। দিল্লি থেকে আধ্যক্ষের একজন ফোন করেছিলেন মিস্টার সালাউদ্দিন আহমেদকে। দিল্লির বিভিন্ন পর্যায় থেকে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাদের একই প্রশ্ন যে মির্জা ফখরুল আলমগীর এই কথাটি কেন বললেন। এমনকি তারেক রহমানের কাছেও ভারত থেকে ফোন এসেছে এবং তারা এই বিষয়ে একটা ক্লারিফিকেশন চেয়েছে। ভারতের ক্লারিফিকেশন চাইবার কারণটা হলো যে এটা অনেকটা ওপেন সিক্রেট যে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন গত বছরের 25শে ডিসেম্বর। তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এই সামগ্রিক প্রক্রিয়ায় ভারতের একটা ভূমিকা ছিল বলে অনেকেই মনে করেন, এবং এটা অবিশ্বাস করবার কোনো কারণ নেই। কারণ ডক্টর ইনুস যেভাবে সবকিছু গুছিয়ে এনেছিলেন, তাতে কনফার্ম জামাত ক্ষমতায় যেত। তো সেইখান থেকে পরিবেশ, ভারত চেয়েছিল যে আওয়ামী লীগ সহ সব দলকে নিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন করতে, কিন্তু সেটা যখন সম্ভব হচ্ছিল না, তখন ভারত কিন্তু প্ল্যান বিতে চলে গেছে। এবং ভারত এই সম্ভাবনা মাথায় রেখে অনেক আগে থেকেই লন্ডনে তারেক রহমানের সাথে একটা যোগাযোগ স্থাপন করেছিল, সেটা হলো লন্ডনে ভারতীয় দূতাবাসের মাধ্যমে। তো ন্যাচারালি যে 10টি পয়েন্টে অ্যাগ্রি করে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন এবং ক্ষমতায় এসেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তার মধ্যে একটা শর্ত ছিল যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং বাংলাদেশে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট এনশিওর করা হবে। এইটাই কিন্তু তারেক রহমান অ্যাগ্রি করেছিলেন। তো ন্যাচারালি যখন বিএনপির রাজনৈতিকভাবে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি মির্জা ফখরুল আলমগীর বলেন যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না এবং আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে, ন্যাচারালি তারেক রহমানের প্রদত্ত অঙ্গীকারের খেলাপ এটা।
তো তারেক রহমানকে যখন ভারত থেকে ফোন করা হয়েছে, তখন ন্যাচারালি তারেক রহমান মির্জা ফখরুল আলমগীরকে ডেকেছিলেন। তারেক রহমান মির্জা ফখরুল আলমগীরকে ডেকে তার এই উক্তির একটি ব্যাখ্যা চান, এবং তারেক রহমান যথেষ্ট উষ্মা প্রকাশ করে বলেন যে তিনি কি বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞাটি উইথড্র করা হবে কি হবে না, তিনি তো এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি, এ ব্যাপারে দলের কোনো সিদ্ধান্ত হয়নি। তাহলে মির্জা ফখরুল আলমগীর যেচে পড়ে কেন এই কথাটি বললেন? তারেক রহমান তাকে স্মরণ করিয়ে দেন যে তার অনুপস্থিতিতে বিএনপির দুঃসময়ে মির্জা ফখরুল আলমগীর মহাসচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, এবং এর জন্য তারেক রহমান তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। বাট দ্যাট ডাজেন্ট মিন যে আজকে দলের বর্তমান অবস্থায় তিনি এমন একটা কথা বলবেন যেটা দলীয় সিদ্ধান্ত নয়, যেটা তারেক রহমান নিজেও কখনো বলেননি। তাহলে এর ফলে যথেষ্ট কনফিউশন তৈরি হয়, এবং বলেছেন যে এই ধরনের কথাবার্তা আর যেন না বলতে, এবং এই যে তিনি বলেছেন এটা যেন মিডিয়ায় তিনি কারেক্ট করে দেন আর কি। এখন প্রশ্ন হলো যে মির্জা ফখরুল আলমগীর কেন এই কথাটা বললেন? তিনি কি এটা কি তার স্লিপ অফ টাং ছিল? তার মতো একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, এবং অনেকেই আমরা তাকে পছন্দ করি, তিনি অনেকের কাছে শ্রদ্ধেয় রাজনীতিবিদ, তিনি কি এটা ভুল করে বলে ফেলেছেন, নাকি এটার পেছনেও একটা রাজনীতি আছে? বিএনপিতে আপনারা জানেন যে বিএনপি একটা জগা খিচুড়ি রাজনৈতিক দল। এখানে মুক্তিযুদ্ধের পক্ষের লোক আছে, এখানে জামাতের পক্ষের লোক আছে, মুক্তিযুদ্ধের বিরোধী লোক আছে, এখানে আবার তরুণ প্রজন্মের লোকজনও কিছু আছে। সো এই নানামুখী টানাপোড়েনের মধ্যে দিয়ে মির্জা ফখরুল আলমগীর একটি ধারার নেতৃত্ব দেন। তিনি যদিও বিএনপির মহাসচিব, তারপরেও বিএনপির যে বিভিন্ন ফ্যাকশন আছে, তিনি সেই ফ্যাকশনটির নেতৃত্ব দেন যারা মূলত পাকিস্তানপন্থী। কারণ আপনারা জানেন যে মির্জা ফখরুল আলমগীরের বাবা, হ্যাঁ, ওনাকে সবাই ঠাকুরগাঁয়ের চখা রাজাকার বলতেন, মির্জা রুহুল আমিন সম্ভবত। তো তিনি কিন্তু পাকিস্তান আমলে বিখ্যাত রাজাকার ছিল এবং স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। তো সেই রাজনৈতিক উত্তরাধিকার মির্জা ফখরুল আলমগীর বহন করেন, এবং তিনি চান না যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক। এবং যেহেতু পাকিস্তানপন্থী, যেহেতু মুক্তিযুদ্ধের বিরোধিতা করেন তিনি, এবং বিএনপির ওই ধারার অন্যতম নেতা, সেহেতু তিনি আওয়ামী লীগ ফিরে আসলে মনে করেন যে এটা বিএনপির রাজনীতির জন্য একটা থ্রেট হতে পারে। সো এই কারণেই তিনি এটা বলেছেন, এটা বলে তিনি বাজার অ্যাসেস করেছেনও, কিন্তু তিনি বুঝতে পারেনি যে এইটার ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল রিপারকেশনটা এত তীব্র হবে, এবং এটা এতটা তীব্র হয়েছে যে তারেক রহমান পর্যন্ত তাকে ডেকে উষ্মা প্রকাশ করেছেন এবং বলেছেন যে এটা সাংবাদিকদের মাধ্যমে এই কনফিউশনটা দূর করতে। এদিকে এই মুহূর্তে নিউ ইয়র্কে রয়েছেন ডক্টর খলিলুর রহমান, যিনি আমি আগেও বলেছি জাতিসংঘের আসন্ন অধিবেশনের সাধারণ পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের প্রার্থী হিসেবে। তিনি আবার এই ঘটনায় কিন্তু সাথে সাথে ভারতে যোগাযোগ করেছেন, এবং তিনি বলেছেন তিনি বাংলাদেশে ফেরার পথে দিল্লি হয়ে আসতে চান, এবং দিল্লি পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে তিনি বৈঠক করতে চান এই ব্যাপারটা নিয়ে যে কনফিউশন অ্যারাইজ করেছে সেটা দূর করার জন্য। কারণ এইটার ইম্প্যাক্ট কিন্তু সামাজিকভাবে বাংলাদেশের ভেতরেও পড়েছে। অনেকেই একটু হতাশ হয়েছিলেন, কারণ নির্বাচনের পরে অনেক আসনেই অনেক এলাকায় একটা পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। আওয়ামী লীগের লোকজন, সাধারণ মানুষ, তারা একটু মবের হাত থেকে একটু রক্ষা পাচ্ছে অধিকাংশ জায়গায়, তাদের মধ্যে একটা হাঁপ ছেড়ে বাঁচবার মতো একটা পরিবেশ লক্ষ্য হচ্ছে। ঠিক এই মুহূর্তে মির্জা ফখরুল আলমগীরের স্টেটমেন্টটা কিন্তু রাজনীতিতেও একটা কুয়াশা তৈরি করেছে, এবং অনেকেই বলছেন যে যে ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তারেক রহমান ক্ষমতায় আসলো, অলরেডি বিএনপি এবং তারেক রহমান সেখান থেকে পোল্টি দিয়েছে, এবং তারা উদাহরণ হিসেবে দেখা যাচ্ছে এই যে মহাসচিব মির্জা ফখরুল বললেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তারা তুলে নেবে না, অথচ ভারতের সাথে যেসব আন্ডারস্ট্যান্ডিং এ তিনি এসেছেন শুধু আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারই না, আইসিটির এই যে অবৈধ অংশ, এই অংশটুকু সরিয়ে ফেলা, শেখ হাসিনার সাজা বাতিল করা, এরকম আরো মোট 10টা শর্তে রাজি হয়ে তারেক রহমান বাংলাদেশে এসেছেন, বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসেছেন, এবং প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী পর্যন্ত হয়েছেন। সুতরাং এই জায়গায় এখন আমাদের সতর্ক থাকতে হবে। আমরা যেটা করব, আমরা আসলে দেখব এই যে ঈদের পরে সংসদের অধিবেশনটা চলবে এবং সেখানে আমরা দেখব যে তারেক রহমান যে শর্তে বাংলাদেশের রাজনীতিতে ফিরেছেন এবং প্রধানমন্ত্রী হয়েছেন সেই শর্তগুলো মেনে চলবেন নাকি পোল্টি দেবেন, এবং পোল্টি দিলে সেটি কি তারেক রহমান, বর্তমান সরকার এবং বিএনপির রাজনীতির জন্য শুভ কোনো বার্তা বয়ে আনবে কিনা, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। 2025 সালের 12 ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন বাংলাদেশের 24 জুলাই সংগঠিত হত্যাকাণ্ড নিয়ে সংস্থাটির তদন্ত রিপোর্ট প্রকাশ করেছিল। তার পরদিন অর্থাৎ গত বছরের 13 ফেব্রুয়ারি আমরা একটি ভিডিও প্রকাশ করেছিলাম, যার শিরোনাম ছিল জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ভুলের এলাহি কাণ্ড। এর প্রায় 1 বছর 3.5 মাস পর এসে 24 জুলাই নিয়ে জাতিসংঘের অনুসন্ধানী প্রতিবেদনে গুরুতর ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী স্টিফেন পাওয়েলস-কেসি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কাছে পাঠানো এক চিঠিতে এই অভিযোগ করেন ব্রিটিশ কিংস কাউন্সিল হিসেবে স্বীকৃত এই সিনিয়র আইনজীবী। প্রশ্ন হলো, প্রায় 15 মাস পর কেন শেখ হাসিনার আইনজীবী জাতিসংঘের এই রিপোর্টকে চ্যালেঞ্জ করে চিঠি দিলেন? ঠিক এমন এক সময় যখন শেখ হাসিনা নিজেই একের পর এক ইমেল সাক্ষাৎকারের মাধ্যমে জানান দিচ্ছেন তিনি শিগগিরই দেশে ফিরবেন। আবার তার এই ঘোষণা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের সুপ্ত সুনামিও চলছে। ঠিক তখনই কেন জাতিসংঘের রিপোর্টকে চ্যালেঞ্জ করা হলো? তার চেয়েও বড় প্রশ্ন, চিঠিতে জাতিসংঘ প্রতিবেদনে উল্লেখ করা 1400 মৃত্যুর সংখ্যাকে অত্যন্ত ভুল ও বিভ্রান্তিকর এবং পক্ষপাতমূলক রাজনৈতিক ন্যারেটিভ প্রতিষ্ঠার জন্য রিপোর্টটিকে ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। যদি শেখ হাসিনার আইনজীবীর এই দাবি সঠিক হয়, তাহলে জাতিসংঘের এই রিপোর্টের পরিণতি কি হতে পারে? বিশেষ করে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে এই রিপোর্টটি শুনানির সময় প্রসিকিউশন ব্যবহার করেছিল। প্রশ্ন হলো, আসলে কি জাতিসংঘের এই রিপোর্টটি পক্ষপাতমূলক ছিল? আমাদের অনুসন্ধান বলছে জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশের তখনকার অন্তর্বর্তী সরকারের কাছে রিপোর্টটি যে ড্রাফট জমা দিয়েছিল, মূল রিপোর্টে তার বহু কিছু বাদ পড়েছিল। আবার ইউনূস সরকারের সুপারিশে অনেক কিছু যোগ করা হয়েছিল। প্রশ্ন হলো, কেন জাতিসংঘের মতো একটি সংস্থা ইউনূসের সরকারের পছন্দ মতো নিজেদের রিপোর্টে এত সংযোজন বিয়োজন করেছিল? অনুসন্ধান বলছে সেখানে আছে এক ভূ রাজনৈতিক রহস্য। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী স্টিফেন পাওয়েলস-কেসি, যিনি এর আগেও শেখ হাসিনার পক্ষ থেকে জাতিসংঘকে একাধিক চিঠি দিয়েছেন। স্টিফেন পাওয়েলস-কেসি সবশেষ চিঠি দিলেন 28 মে। চিঠিটি 3 পৃষ্ঠার। চিঠি দেওয়ার তথ্য জানিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য স্টেটসম্যান এবং বাংলাদেশি সংবাদ মাধ্যম টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে, 2025 সালের 12 ফেব্রুয়ারি জাতিসংঘ মানবাধিকার দপ্তর বাংলাদেশের 24 জুলাই ও আগস্টের বিক্ষোভ সংক্রান্ত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন শীর্ষক যে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে তা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। এই চিঠির মূল উদ্দেশ্য ছিল OHCHR এর প্রতিবেদনে উল্লেখিত 1400 মৃত্যুর পরিসংখ্যানকে চ্যালেঞ্জ করা এবং এটি প্রত্যাহারের দাবি জানানো। দাবি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ককে, যিনি নিজেই বিদেশি গণমাধ্যমে স্বীকার করেছিলেন বাংলাদেশের সেনাবাহিনীকে জুলাই আন্দোলনকারীদের পক্ষে রাখার জন্য সতর্ক করেছিলেন। স্টিফেন পাওয়েলস-কেসি তার চিঠিতে উল্লেখ করেন, জাতিসংঘের প্রতিবেদনে ব্যবহৃত 1400 নিহতের সংখ্যাটি কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা যাচাইকৃত তালিকা ছাড়াই অত্যন্ত অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। চিঠিতে বলা হয়, এই বিশাল অতিরঞ্জিত সংখ্যাটি মূলত শেখ হাসিনার সরকারকে উৎখাত করার ঘটনাকে নৈতিক ও আন্তর্জাতিকভাবে বৈধতা দিতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা লাভকে ন্যায়সঙ্গত হিসেবে চিত্রায়িত করতে তৈরি করা একটি রাজনৈতিক ন্যারেটিভের অংশ। স্টিফেন পাওয়েলস-কেসি তার চিঠিতে এই পরিসংখ্যানগত অসঙ্গতি প্রমাণের জন্য 3টি বিষয় তুলে ধরেন। প্রথমত, অন্তর্বর্তী সরকারের নিজস্ব গেজেটের সাথে অমিল। ডাউটি স্টেটের চিঠিতে দেখানো হয়
খোদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সরকারি গেজেটে জুলাই আগস্টের সহিংসতায় নিহতের সংখ্যা প্রায় 834 থেকে 841 জন উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের দাবি করা 1400 পরিসংখ্যান এই সরকারি গেজেটের সংখ্যার চেয়ে প্রায় দ্বিগুণ। দর্শক, জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং দলের রিপোর্ট তার 10 ও 11 পৃষ্ঠায় বলা হয়েছে তাদের 1400 জনের হিসেবের একমাত্র উৎস ছিল অন্তর্বর্তী সরকারের দেয়া তথ্য। প্রতিবেদনটিতে বলা হয়েছে প্রতিবেদন চূড়ান্ত করার সময় স্বাস্থ্য মন্ত্রণালয় 841 জন মৃত্যুর তথ্য রেকর্ড করেছিল। এছাড়া এনএসআই বিক্ষোভের সময় নিহত 314 জনের নাম সরবরাহ করেছে। এগুলোর সঙ্গে বিভিন্ন নাগরিক সংস্থা থেকে পাওয়া প্রতিবেদন তুলনা করে জাতিসংঘ নিহতের মোট সংখ্যার একটি অনুমানে পৌঁছেছে, যার অর্থ হলো জাতিসংঘ শুধু ইউনিসেফ সরকার ও বিভিন্ন সংস্থা থেকে পাওয়া সংখ্যাগুলো যোগ করে দিয়েছে। এই বিষয়টি আমরা গত বছর প্রচার করে ভিডিও। আইনজীবী স্টিফেন পাউয়েল চিঠিতে উদ্বেগের দ্বিতীয় বিষয়টি হলো আন্দোলনকারীদের নিজস্ব তালিকার। আন্দোলনের নেতৃত্বদানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের প্রাথমিক অনুসন্ধানে নিহতের সংখ্যা প্রায় 650 বলে উল্লেখ করেছিল। ডাউটি স্ট্রিটের আইনজীবী প্রশ্ন তুলেন, যখন মাঠ পর্যায়ের মূল আন্দোলনকারী এবং খোদ সরকার নিজেরাও নিহতের সংখ্যা 850-এর নিচে রাখছে, তখন জাতিসংঘ কেন অদৃশ্য তথ্যের ভিত্তিতে 1400 মৃত্যুর সংখ্যাটি তাদের দাপ্তরিক প্রতিবেদনে প্রকাশ করলো? পাওয়েলসের দাবি, যদি নিরপেক্ষ স্বাধীন তদন্ত করা হয় তাহলে প্রকৃত সংখ্যা আরও কম হতে পারে। সবশেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় হলো তথ্যের অস্পষ্ট উৎস, যার অর্থ হলো জাতিসংঘের এই রিপোর্টটি পদ্ধতিগত দিক থেকে মারাত্মক রকমের একটি ভুল প্রতিবেদন। স্টিফেন পাওয়েল দাবি করেছেন OSCHR তাদের রিপোর্টে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের বরাত দিলেও সেই সূত্রগুলোর পরিচয় বা পদ্ধতিগত ভিত্তি প্রকাশ করেনি, যা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য অপরিহার্য ছিল। দর্শক, জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ঘেঁটে দেখা যাক আইনজীবী পাওয়েলসের এই দাবি কতটুকু সত্যি। কারণ জাতিসংঘের যে কোনো তদন্ত বা তথ্য অনুসন্ধান প্রতিবেদনের গ্রহণযোগ্যতা নির্ভর করে তার পদ্ধতিগত নিরপেক্ষতা, তথ্যের বৈজ্ঞানিক সংগ্রহ পদ্ধতি এবং রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার উপর। কিন্তু বাংলাদেশের জুলাই আগস্ট সহিংসতা নিয়ে তৈরি OSCHR এর প্রতিবেদনটি চুলচেরা বিশ্লেষণ করলে বেশ কিছু গুরুতর পদ্ধতিগত ও তথ্যগত দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। এত বড় স্পর্শকাতর একটি ঘটনার তদন্ত জাতিসংঘ সেরে ফেলেছিল ক্ষুদ্র একটি স্যাম্পল সাইজ দিয়ে, যেখানে ছিল ভুক্তভোগী নির্বাচনের ক্ষেত্রে চরম মাত্রায় পক্ষপাত দুষ্টতা। জাতিসংঘের রিপোর্টে স্বীকার করা হয়েছে উপযুক্ত সময় ও যথাযথ উপকরণের কারণে OSCHR মানবাধিকার লঙ্ঘন ও অপব্যবহারের প্রতিনিধিত্বমূলক নমুনা নথিভুক্ত করতে পেরেছে, তবে পুরো বাংলাদেশ ঘুরে একটি বিশদ বিবরণ তৈরি করতে পারেনি। OSCHR এর তথ্য অনুসন্ধান দল তাদের প্রতিবেদনে বাংলাদেশে 1400 মৃত্যুর দাবি এবং প্রায় 11,700 মানুষের আটকের কথা উল্লেখ করেছে, কিন্তু এই বিশাল সংখ্যক ভুক্তভোগীর বিপরীতে OSCHR মাত্র 29 জন ভুক্তভোগীর সরাসরি সাক্ষাৎকার নিয়েছে বা তাদের ঘটনা পরীক্ষা করেছে। এই অত্যন্ত ক্ষুদ্র নমুনা বা স্যাম্পল সাইজ কোনোভাবেই একটি দেশের এত বড় আকারের রাজনৈতিক সংঘাতের সামগ্রিক চিত্র তুলে ধরতে পারে না। তাছাড়া এই 29 জন ভুক্তভোগীকে কোনো বৈজ্ঞানিক বা নিরপেক্ষ মানদণ্ডে নির্বাচন করা হয়েছিল তার কোনো উল্লেখ নেই জাতিসংঘের রিপোর্টটিতে। অভিযোগ আছে OSCHR টিম মূলত অন্তর্বর্তীকালীন সরকার এবং বিজয়ী রাজনৈতিক শক্তির অনুগত কর্মকর্তাদের সুপারিশ অনুযায়ী নির্দিষ্ট ভুক্তভোগীদের সাথে কথা বলেছিল, যার ফলে রিপোর্টের ফলাফল চরম পক্ষপাত দুষ্ট হয়েছে। জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে তথ্য চেয়ে আহ্বান জানিয়েছিল জাতিসংঘ, কিন্তু মাত্র 6 জন ব্যক্তি তাদের এই আহ্বানে সাড়া দিয়েছিল। এমনকি সেনাবাহিনীর মতো গুরুত্বপূর্ণ সরকারি সংস্থাও জামাতে ইসলামের মতো রাজনৈতিক দলও ভলকার তুর্কের টিমকে তখন বুড়ো আঙ্গুল দেখিয়েছিল। মজার তথ্য হলো যে আইজিপি মামুনকে রাজসাক্ষী করে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেই আইজিপিরই সাক্ষাৎ পায়নি তখন জাতিসংঘের টিম। জাতিসংঘের মূল রিপোর্টের 2 নম্বর পৃষ্ঠার 9 নম্বর পয়েন্টে বলা হয়েছে, দুঃখের বিষয় আটক সাবেক মহাপুলিশ পরিদর্শকের সাক্ষাৎকার নিতে OSCHR অনুরোধ করলেও তা গ্রহণ করা হয়নি। আইনজীবী স্টিফেন পাউয়েল দাবি করেছেন
প্রকৃত সত্য থেকে এত দূরে থাকা একটি সিদ্ধান্তে জাতিসংঘের প্রতিবেদন পৌঁছানো অত্যন্ত উদ্বেগজনক। তিনি চিঠিতে লেখেন, এতে অনুসন্ধান প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং রাজনৈতিক সহিংসতাকে উস্কে দেওয়া ও বৈধতা দেওয়ার জন্য ভুল তথ্য ব্যবহারের একটি বিপজ্জনক নজির তৈরি হয়েছে। জাতিসংঘ মানবাধিকার দপ্তর যেন এই বিষয়ে সংশোধনী ও ভুল তথ্য সংবলিত প্রতিবেদন প্রত্যাহারের প্রকাশ্য বিবৃতি দেয় সে বিষয়ে চিঠিতে অনুরোধ করেন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আইনজীবী। স্টিভেন পাউলসের সবচেয়ে গুরুতর অভিযোগটি হলো জাতিসংঘের দল শেখ হাসিনার বিরুদ্ধে আনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত অভিযোগ যথাযথভাবে যাচাই না করায় গুরুতর ভুল তথ্য সংবলিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। জুলাই আন্দোলনের মতো সহিংস বিক্ষোভে এত মানুষের মৃত্যু অবশ্যই একটি মর্মান্তিক ঘটনা মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনার সরকার পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ তদন্তে একটি কমিশন গঠনের প্রক্রিয়া ছিল। তবে অতিরঞ্জিত মৃত্যুর সংখ্যা ব্যবহার করে শেখ হাসিনাকে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গণহত্যার নির্দেশদাতা হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং এটি ছিল সরকার উৎখাতের প্রচারণার একটি গুরুত্বপূর্ণ অংশ। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রতিবেদন এভাবে ভুল ও উস্কানিমূলক তথ্যকে বৈধতা দেওয়ার কাজে ব্যবহৃত হওয়া অত্যন্ত দুঃখজনক এবং এটি ভবিষ্যতে জাতিসংঘের মানবাধিকার প্রক্রিয়া রাজনৈতিকভাবে ব্যবহারের বিপজ্জনক নজির তৈরি করেছে বলেও অভিযোগ করা হয় চিঠিতে। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, সেখানে এই জাতিসংঘের রিপোর্টটি সরকারের পক্ষে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছিল। অথচ জাতিসংঘের প্রতিবেদনটিতে বলা আছে, অপরাধ প্রমাণের কোনো ফৌজদারি আদালতে এই রিপোর্টটি প্রমাণ হিসেবে উপস্থাপন করা যাবে না। স্টিফেন পাউলসের ৩ নম্বর অভিযোগটি সবচেয়ে ভয়াবহ। সেটি হলো জাতিসংঘের অনুসন্ধান প্রক্রিয়া অন্তর্বর্তী সরকার ও ইউনূসের প্রভাব ছিল তা নিয়েও গুরুতর প্রশ্ন রয়েছে। উল্লেখ করে পাউলস বলেন, শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষরাই অনুসন্ধান কার্যক্রমের প্রধান ভূমিকা পালন করেছে বলে মনে হচ্ছে। দর্শক, 2024 সালের 23 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো একটি চিঠিতে প্রথম ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রস্তাব দিয়েছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। ওই সময় বাংলাদেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত ছিল। এরপর 2024 সালের 14 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মানবাধিকার কমিশনারের কার্যালয়ে হাই কমিশনারকে টেলিফোন করে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পরিচালনার অনুরোধ করেন। এরপর 28 আগস্ট তিনি একটি চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। এরপর OSCHR 16 সেপ্টেম্বর বাংলাদেশে একটি দল পাঠায়। জাতিসংঘের প্রতিবেদনটির মূল রিপোর্টের 3 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, প্রকাশের আগে এই প্রতিবেদনটি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে শেয়ার করেছে যাতে কোনো তথ্যগত ত্রুটি বা ভুল ত্রুটি এবং প্রাপ্ত প্রাসঙ্গিক মন্তব্যের বিষয়ে তাদের মন্তব্য জানাতে পারে। আমাদের অনুসন্ধান বলছে তখনকার অন্তর্বর্তী সরকার ড্রাফটটি থেকে অনেক কিছু বাদ দিয়েছিল, যেমন আন্দোলন চলাকালে 2024 সালের 19 জুলাই রাত আনুমানিক 9টার দিকে গণভবনের দায়িত্ব পালনের উদ্দেশ্যে ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হন বাংলাদেশ পুলিশের নায়ক গিয়াসউদ্দিন। তখন তিনি পুলিশের পোশাক পরিহিত ছিলেন না, অথচ পুলিশ পরিচয় নিশ্চিত হয়ে ধারালো অস্ত্রের মাধ্যমে হত্যার উদ্দেশ্যে মাথায় গুরুতর জখম করে। ধারালো অস্ত্রের আঘাতে রাস্তায় পড়ে গেলে আসামিরা লোহার রড ও লাঠি দিয়ে পুলিশ সদস্য গিয়াসউদ্দিনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি আঘাত করে। ঘটনাস্থলে তাকে হত্যা করা হয়। এরপর তাকে রশি দিয়ে ফুটওভার ব্রিজের সাথে ঝুলিয়ে রাখে। মৃতদেহ নিয়ে পৈশাচিক আনন্দে মেতে ওঠে এবং মৃতদেহ গুম করার লক্ষ্যে বিবস্ত্র করে মৃতদেহে আগুন লাগিয়ে পোড়ানোর চেষ্টা করে। জাতিসংঘের তদন্ত দল এই ঘটনাটির পেছনে কারা ছিল সেটি প্রতিবেদনটির ড্রাফটে উল্লেখ করেছিল, কিন্তু মোহাম্মদ ইউনূসের দপ্তর থেকে এমন বহু কিছু বাদ দেওয়া হয় ওই রিপোর্টটি থেকে। প্রশ্ন হলো, কেন জাতিসংঘের মতো একটি সংস্থা ইউনূসের এমন চাওয়া মেনে নিয়েছিল? অনুসন্ধান বলছে এর পেছনে আছে 2টি কারণ। 1, ইউনূসের সাথে ভলকার তুর্কের ব্যক্তিগত সখ্যতা। 2, রাখাইন করিডোরের লোক। জাতিসংঘ মহাসচিব ওই সময় রাখাইন করিডোর দেওয়ার প্রস্তাব করেছিলেন। সেই করিডোর পাওয়ার আশায় জাতিসংঘ ইউনূসের দপ্তরের সব প্রস্তাব মেনে নিয়েছিল।
বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্টে কি ঘটেছিল সে বিষয়ে জাতিসংঘ যেন ভুল তথ্য প্রচারের হাতিয়ার হয়ে না দাঁড়ায় তা নিশ্চিতে ওই প্রতিবেদন সংশোধন ও প্রকাশ্য বিবৃতিতে পুরো বিষয়টি তুলে ধরা প্রয়োজন বলে মনে করেন স্টিফেন পালস। এখন প্রশ্ন হলো, জাতিসংঘের এই রিপোর্টের বিরুদ্ধে শেখ হাসিনার এই আইনজীবীর অভিযোগ কি জাতিসংঘ আমলে নেবে? এক্ষেত্রে গোল্ডস্টোন রিপোর্টের ঐতিহাসিক দৃষ্টান্ত এবং জাতিসংঘের প্রাতিষ্ঠানিক নীতির কথা তুলে ধরা যায়। 2009 সালে গাজা যুদ্ধ নিয়ে তৈরি হয়েছিল গোল্ডস্টোন রিপোর্ট। ওই রিপোর্টে ইসরায়েল ও হামাস উভয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছিল, কিন্তু 18 মাস পর 2011 সালে বিচারপতি রিচার্ড গোল্ডস্টোনের এই রিপোর্ট প্রত্যাহার করেছিলেন। বাংলাদেশের ক্ষেত্রে জাতিসংঘের এই রিপোর্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়ের ক্ষেত্রে অনেকখানি প্রভাব রেখেছিল। এমনিতে আন্তর্জাতিক ক্ষেত্রে এই রায় নিয়ে বহু প্রশ্ন আছে। এখন যদি জাতিসংঘের প্রতিবেদনের মূল মৃত্যুর সংখ্যাই অতিরঞ্জিত ও ভুল প্রমাণিত হয়, তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পুরো ব্যাপারটি হাস্যকর হয়ে যাবে। আবার ইউনূস সরকারের নৈতিক বৈধতার সংকট নিয়ে নতুন করে প্রশ্ন উঠবে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। 5 থেকে 8ই আগস্ট পর্যন্ত, অর্থাৎ ইউনূস সাহেবের দায়িত্বভার না নেওয়া পর্যন্ত এই 3 দিন আমি এটাকে বেনিফিট অফ ডাউট দেই যে মানুষের অতিরিক্ত রাগে, ধরেন 32-এ গিয়ে ইট মেরেছে, কিন্তু পোড়ানোটা খুব অন্যায় হয়েছে, বা অন্যান্য আওয়ামী লীগের অফিস টফিসে। এইটা এরশাদ বিরোধী আন্দোলনের 90-এর 6 ডিসেম্বরের পরে জাতীয় পার্টির হেড অফিসও মানুষ ভাঙচুর করেছিল, তো অন্যান্য জেলাও, কিন্তু ওই বড় জোর 1 দিন 2 দিন। কিন্তু ইউনূস, আসিফ নজরুল গ্যাংরা, এবং আপনি যেটা গতকাল পুণ্যবে আপনার একটা অনুষ্ঠান আমি সবসময় দেখি, আপনি যেটা বলছিলেন যে আসিফ নজরুল চিৎপটাং হয়েছে, অ্যাকচুয়ালি আসিফ নজরুল হচ্ছে ডাবল এজেন্ট। সে ওই কিচেন ক্যাবিনেটের প্রথম প্রভাবশালী সদস্য ইউনূসের পর। সে এখন নিজেকে বাঁচানোর জন্য এগুলো আবল তাবল কথা বলছে। আবার গাধার মতো গতকাল আমি দেখলাম কার্তিক চ্যানেলে যেন কি একটা জনমত যাচাই করে দেখে যে সে হেরে গেছে, 16,000 ভোট, মনে করে যে শেখ হাসিনা দেশে ফিরবে। তো এটা হচ্ছে অতিরিক্ত চালাক, টাউট, বাটপার হলে যা হয়। আসিফ নজরুল হচ্ছে তার উৎকৃষ্ট উদাহরণ। এবং আইন উপদেষ্টা হিসাবে যে কোনো স্বৈরাচারী সরকারের আইনমন্ত্রীর চাইতো 1000 গুণ, 1 লক্ষ গুণ খারাপ ছিল আসিফ নজরুল। প্রচুর ইন্টারফেয়ার করেছে জুডিশিয়ারিতে। কোনো একদিন আপনি আলোচনার টপিকে আনলে আমি উদাহরণ দিয়ে দিয়ে বলবো আসিফ নজরুল এবং তার বাবাদের এবং তার আমলকার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কোনো জায়গা থাকবে না মুখ লুকানো। তারা গণতন্ত্রের নাম করে, ফ্যাসিস্ট সরকারের বিদায়ের নাম করে কিভাবে বিচার বিভাগকে ক্রমাগত রক্তাক্ত করেছে, ক্ষত বিক্ষত করেছে। তো এখন ইউনূস সাহেব তো আমার জানা মতে কখন দেশে থাকে আর কখন দেশের বাইরে থাকে, ঠিক যেরকম আগে যেরকম আমাদের আইনজীবীদের মধ্যে ডক্টর কামাল হোসেন স্যার কখন দেশে থাকতো আর কখন দেশের বাইরে থাকতো, এইটা বুঝতেই অনেক দিন চলে যেত। যে কারণে তার মতো এত মেধাবী লোক হয়েও, বঙ্গবন্ধু স্নেহধন্য হয়েও, উনি ওনার রাজনৈতিক দল গণফোরাম একটা ব্যর্থ দল পরিণত ছাড়া কিছুই করতে পারেনি, ওনার এই বিদেশে ঘোরার কারণ, অন্যান্য ব্যাপার ছাড়াও। তা এখন ডক্টর ইউনূস হয়তো নর্মালি প্যারিসে গেছে, তার তো প্যারিসে অনেক সাম্রাজ্য আছে, গ্রামীণ সেন্টার আছে, এই আছে সেই আছে, কিন্তু মানুষ এইটাকে মনে করছে যে সে পালিয়েছে। এইখানেই হচ্ছে বিপদের আসল, এখানেই হচ্ছে যে দৃশ্যপট পাল্টে গেছে, সিকোয়েন্স অফ ইভেন্টস পাল্টে গেছে। এবং আজকে আওয়ামী লীগকে যে অর্গানাইজ করছে বা আওয়ামী লীগকে যে শক্তিশালী ভাবে রাখছে, মানুষ বিবেচনায় নিচ্ছে, দল হিসাবে তার অর্গানাইজড হচ্ছে, এরও কৃতিত্ব হচ্ছে ডক্টর ইউনূস, আসিফ নজরুল এবং তাদের যারা সমর্থিত রাজনৈতিক দল তাদের। আমি শেষ করে দিই, তারপরে আমার শ্রদ্ধেয় বড় ভাই বলবেন আওয়ামী লীগের রাজনীতিটা কি, মেইন রাজনীতি। ধরেন আওয়ামী লীগ বিএনপির মধ্যে গুণগত লোকাল লোকদের, এমপিদের, মন্ত্রীদের মানে চুরি ডাকাতির মধ্যে তো খুব একটা পার্থক্য নেই। ম্যাক্সিমামেরই চুরি ডাকাতির অভিযোগ আছে এমপিদের, মন্ত্রীদের বা দলের লোকজনের, চাঁদাবাজি ইত্যাদি, মারধর, পাওয়ারের চর্চা করা, দল দখল করা, হাট দখল, বাজার দখল, হাইকোর্ট দখল, আপিল বিভাগ দখল, আজ্ঞাবহ প্রধান বিচারপতি নিয়োগ, দলীয় পিয়নের মতো লোককে অ্যাটর্নি জেনারেল নিয়োগ, মুচির মতো লোকদেরকে পিএসসি চেয়ারম্যান নিয়োগ। এই দুইটায় তো এই দুই দল এখন পর্যন্ত খুব একটা পার্থক্য রাখেনি। আমি বললে একদম নীতি দিয়ে মেপে দিতে পারবো, কিন্তু মৌলিক পার্থক্যটা কি ছিল?
যে যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, মুক্তিযুদ্ধকে গৌরব মনে করে, এই যে আমার সামনে মেজর আখতারুজ্জামান যে দলই করুক, উনি যতদিন বেঁচে থাকবেন আমি মুক্তিযোদ্ধা হিসাবে ওনাকে সম্মান জানাবো। কারণ ওই তরুণ বয়সে পাকিস্তান তরুণ বয়সে উনি যুদ্ধে গিয়েছিলেন কোনো সাফল্যের জন্য না, নিজের দেশকে ভালোবেসে, এবং নিশ্চয়ই জানতেনও না যে এত তাড়াতাড়ি দেশ স্বাধীন হবে। তো যাই হোক, এটা সব মুক্তিযোদ্ধার ক্ষেত্রে। কিন্তু সেইখানে আওয়ামী লীগের রাজনীতি ছিল যে দেখো আমি যদি ক্ষমতায় না থাকি তাহলে বাংলাদেশে মুক্তিযুদ্ধের কথা বলা যাবে না, বাংলাদেশে জয় বাংলা স্লোগান বলা যাবে না, বাংলাদেশে বঙ্গবন্ধু অপমানিত হবে, বঙ্গবন্ধুর কোনো স্মৃতিচিহ্ন থাকবে না, মুক্তিযুদ্ধের কোনো স্মৃতিচিহ্ন থাকবে না। এই জন্য আমি ভোট দেই না দিই, আমি আপনাকে পুণ্যা ভাই, আপনার যারা আওয়ামী লীগ সমর্থক দর্শক তারা আবার আজকে আমাকে গালাগালি করবে, আমি সেটা জেনেই বলছি যে এই জন্য শেখ হাসিনা বলতো আমি ভোট দেই না দেই, আমি রাতের ভোট করি, আমি তুমি ভোট করি, ডামি ভোট করি, একতরফা ভোট করি, আমাকে তুমি এই জন্য রাখো কারণ আমি তো বঙ্গবন্ধুর মেয়ে, বঙ্গবন্ধুর নাম তুমি বলতে পারবা। হ্যাঁ, আমাদেরও খুব ভালো লাগতো যে 75 থেকে 96 পর্যন্ত আমরা রাষ্ট্রীয় টেলিভিশনে বঙ্গবন্ধুর ছবি দেখিনি, আমার কষ্ট লাগতো। তো একটা ছিল যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু সে যখন তার এইটা যখন অসহ্যর পর্যায়ে চলে গেল, অর্থাৎ আর বলা যাচ্ছে না কিছু, বঙ্গবন্ধুকে উনি বিরক্তির জায়গায় নিয়ে গেলেন, সবকিছুর মধ্যে বঙ্গবন্ধু। আর মুক্তিযুদ্ধের ইতিহাস মানে আমার আব্বা, মানে হাসিনার ভাষায় বলছি, আমার আব্বা, আমার আম্মা আর আমি, আর কেউ নাই। তাজউদ্দিন আহমদ নাই, চার জাতীয় নেতারা নাই, আমাদের বীর সেক্টর কমান্ডাররা নাই, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ওসমানী নাই, এই যে আমার সামনে বসা মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান নাই, বা অন্যান্য মুক্তিযোদ্ধারা নাই, 69-এর গণঅভ্যুত্থানের মুকুটহীন সম্রাট তোফায়েল আহমেদ নাই, সিরাজ আলম খান নাই, আব্দুর রাজ্জাক নাই, শেখ ফজলুল হক মনিটাও একটু একটু বলতো, তাও তার ফুফাতো ভাই বলে। তো এছাড়া আর কেউ নাই, কিংবা বামপন্থী ছাত্র ইউনিয়ন, কমিউনিস্ট পার্টি, ন্যাব যে গেরিলা বাহিনী করলো, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো, সোভিয়েত ইউনিয়নের সাহায্য পেতে সমর্থন ভূমিকা পালন করলো, মোহাম্মদ ফরাদ এবং কমরেড মনি সিং সেপ্টেম্বরে সোভিয়েত ইউনিয়নে গেল তাজউদ্দিন সাহেবের নির্দেশে প্রতিনিধি হিসাবে, এগুলোর কোনো ইতিহাস নাই। আপনি তাকায় দেখেন পুণ্যা ভাই, আপনার যে সমস্ত বন্ধুরা এখন আহাজারি করে যে মুক্তিযুদ্ধের কথা বলে না টেলিভিশনে, সেই আহাজারি ঠিক আছে, কিন্তু তারা যখন টিভির এডিটর ছিল, টিভির চালাতো, তারা মুক্তিযুদ্ধের সার্বজনীন কোন ইতিহাসটা বলেছে? মুক্তিযুদ্ধের এক দরিদ্র কৃষকের কোন গল্প বলেছে? দরিদ্র ক্ষেত মজুরের গল্প বলেছে? আদমজি পাটকলের শ্রমিকের আত্মহত্যের কথা বলেছে? সেই জন্যই আমরা আশা করেছিলাম ইউনূস 8 তারিখে ওত নিয়ে শাহাবুদ্দিন সাহেব যেরকম বলেছিল, অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, যে ছাত্ররা তোমরা ক্যাম্পাসে চলে যাও, আমাদের বলতো উকিল তোমরা কোর্টে চলে যাও, আখতার ভাই তো স্বাধীন মানুষ, বলতো আমি একটা সুষ্ঠু নির্বাচন দেব এবং নির্বাচনের আগে যতটুকু সংস্কার দরকার আর একটা প্ল্যান করি যেটা নির্বাচিত সরকার পালন করে। সেই পথে হাঁটলো না, তার পেয়ে গেল ক্ষমতায় থাকার তীব্র নেশা। আর আমি জানি না, আখতার ভাই আমাকে এনরিচ করেন, মুক্তিযুদ্ধে তার কি সে কোথায় কখন কি ছিল তাও আমার জানা নেই। তার একটা সাংঘাতিক দেখলাম পাকিস্তান প্রীতি, তার মুক্তিযুদ্ধ শুনলেই তার মনে যেন গায়ে জ্বর আসে, ঠিক যেরকম আখতার ভাই নিশ্চয়ই এখনো করে, জামাত করুক আর না করুক, যে রাজাকার আলবদর শুনলে যেরকম আমাদের গায়ে জ্বর আসে, সেরকম ইউনূসের ছিল, মুক্তিযুদ্ধ শুনলেই তার গায়ে আসে। আপনি যে বিবিসির ইন্টারভিউটা দেখেছেন, সে কিন্তু রিসেট বাটন বলেছে কখন? শেখ হাসিনার প্রসঙ্গে বলেনি। শেখ হাসিনা অন্যায় করেছে সেইটার প্রসঙ্গে বলেনি। যখন তাকে বারবার বলেছে 32 ভাঙলো কেন, তখন বলেছে আপনারা দেখেননি, রিসেট বাটনে চাপ দিয়েছে। এই যে ইউনূস, যে কারণে একজন দেশপ্রেমিক মানুষ থেকে গণধিকৃত মানুষ পরিণত হলো। আর আমি একটা কথা বলে এই প্রথমবার শেষ করি, 5 থেকে 8 তারিখ রাগের মাথায় কে কি ভেঙেছে সেইটা আমি নাইবা ধরলাম, কোল্যাটারাল ড্যামেজ বললাম, কিন্তু 5 ফেব্রুয়ারি 2025-এ ইউনূস, আসিফ নজরুল সহ বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দল গোপনে তরুণদেরকে বিভ্রান্ত করে 32 ভেঙেছে, 32 গুড়িয়ে দিয়েছে বুলডোজার দিয়ে, ওই দিন থেকে আমার ইউনূস, আসিফ নজরুল সহ রিজওয়ানা, আদিলুর রহমান শুভ্রদের দেখলে মনে হয় বাচ্চা বাচ্চা ইয়াহিয়া খান, বাচ্চা বাচ্চা গোলাম আজম, বাচ্চা বাচ্চা রাও ফরমান আলী, খাদিম রাজা সহ খুনিরা। এবং সে কারণেই বাংলাদেশের মানুষ 32 ভাঙার পাপ থেকে যেরকম ইউনূসদের মুক্তি দেবে না, রাষ্ট্রকে বিপথে পরিচালিত করা, অহেতুক নির্বাচন দেরি করে দেওয়া, তো দিতেই চাইনি নির্বাচন। চতুর্থত এই যে হামের মতো যে রোগকে, আখতার ভাই তখন বিএনপিতে নিশ্চয়ই বড় জায়গায় ছিলেন, যেটা শহীদ জিয়ার আমলে শুরু হয়েছিল,
হামে টিকা দেওয়ার কাজ ইপিআই 1979 সালে, তারপর হোসেন মোহাম্মদ এরশাদ কাজ এগিয়ে নিয়ে গেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরো সাফল্যের পালকে যুক্ত করেছেন, এবং শেখ হাসিনা তো ভ্যাকসিনে জাতিসংঘ থেকে পুরস্কারই পেয়েছিল। সেই হামকে উনি জাদুঘর থেকে নিয়ে এসে আমার 500 শিশুকে মৃত্যু মুখে ধাবিত করে। কাজী ইউনূস প্যারিসে থাক আর মেলবোর্নে থাক আর আসিফ নজরুল্লাহ যেখানেই থাক, এদের বিচার হবে। আমি পুণ্যা ভাই আজকে বলি, এই সব বিএনপি যদি এই তদন্ত এলাও না করে তাহলে বিএনপি জনপ্রিয়তা হারাবে। এরপরে যে সরকার আসবে তারাও তদন্ত যদি না করে, বাংলাদেশের মানুষ একদিন গণ আদালত করে তদন্ত করবে যে পাপ তারা করেছে। ওই যে একটা ছোটবেলা আমরা কথা শুনেছি যে মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান পাপ। তা 5 আগস্টের পরে বাংলাদেশের মানুষের যে একটা প্রত্যাশা হয়েছিল যে এতগুলো শিক্ষিত লোক এই রাষ্ট্র ক্ষমতা এসছে, তারা এমন কিছু কাজ করবে যা দেখে আক্তার ভাইয়ের সাবেক দল বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো শিক্ষা গ্রহণ করে, কিন্তু তারা রাজনৈতিক দলের চেয়েও জঘন্য নিকৃষ্ট কাজ করে। ধন্যবাদ। ধন্যবাদ মোহন ভাই, ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। আক্তার ভাই, ইউনূসের এই কথিত পলায়ন সম্পর্কে তো একটু পর্যালোচনা জানতেই চাই আপনার কাছে। সাথে মোহন ভাই প্রসঙ্গটা একটু তুলেছেন, এই যে 4 জন উপদেষ্টা ইউনূসের পরিষদের, আপনার ফরিদা আক্তার, আসিফ নজরুল, সাখাওয়াত হোসেন, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, এবং সবশেষে এসে তৌহিদ হোসেন। এই যে সবাই শুধু বলে কিচেন ক্যাবিনেট ছিল, কিন্তু আমি ছিলাম না এই ক্যাবিনেট। তো এইটার মর্মার্থটা কি? সবাই ভাই আমি কিছু জানি না, সব করছে ওই কিচেন ক্যাবিনেট, আপনার কি মনে হয়? দেখো, আসলে মামুন ভাই যা বলেছে তারপরে আর কিছু বলার রাখে না। উনি ভদ্র ভাষায়, সুন্দর প্রাঞ্জল ভাষায় উনি বলেছেন। এদেশের মানুষের প্রচন্ড প্রত্যাশা ছিল, 3 দিন অপেক্ষা করে যাকে আমরা পেয়েছিলাম তার 2 বছরের ফলাফল রাতের আধারে পালিয়ে যেতে হলো। ফ্রান্সে উনি গেলেন, প্রকাশ্যে জেনে ক্ষতি ছিল কোথায়? উনি সাবেক উপদেষ্টা, তাহলে ওনাদের জানি জাতি কি অবস্থা জানা দরকার ছিল। ওনাকে রাষ্ট্রীয় গোপনীয়তার মাধ্যমে পালিয়ে যেতে হয়েছে। উনিও তো পালিয়ে গেলেন, শেখ হাসিনাও পালিয়ে গিয়েছিল, সেও তো পালিয়ে গেল। কাজে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই না। পাস্ট ইজ পাস্ট। এদেরকে নিয়ে মামুন ভাই বিচার চেয়েছে, আমরাও বিচার চাই, কিন্তু বিচার করা বড় কঠিন। কারণ গণ আদালতে বিচার করলে সমস্যা, আবার বিচার আদালতে গেলে তো আপনি জানেন আমাদের বিচার ব্যবস্থাটা কোন জায়গায় আছে। আপনি নিজে বলেছেন যে কি ধরনের লোক দেখে অ্যাটর্নি জেনারেল বানানো হয়, কি ধরনের লোক দেখে প্রধান বিচারপতি বানানো হয়। এটা মামুন ভাইতে তো ভালো কেউ জানে না। উনি হারে হারে টের পান, উনি প্রতিটা রন্ধে রন্ধে বুঝেন। উনি হাইকোর্টে একজন সচেতন সিনিয়র লয়ার, উনি জানেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট কিভাবে কাজ করে। আমি ঘুরে ফিরে আজকে সফলতার দিকে আসতে চাই। আজকে রাজনীতি, সরকার প্রধানদের রাজনীতি যেদিকে নতুন মন নিয়েছে, আজকে তারেক রহমান সাহেব যে উদাহরণটা সৃষ্টি করেছেন, এই উদাহরণটার উপর আমি আরো জোর দিতে চাই। এই উদাহরণটাকে আমি আরো গুরুত্ব দিয়ে সামনে আগায় নিতে চাই। আমরা আর পলায়নের রাজনীতি, ব্যক্তির রাজনীতি, ব্যক্তি স্বার্থের রাজনীতি, দলীয় রাজনীতি ঊর্ধ্বে উঠতে চাই। আমরা পারঙ্গম দেখাতে চাই। উই ওয়ান্ট টু সি দ্য পারফরমেন্স। আমরা যে কোনো সরকারের পারফরমেন্স দেখতে চাই, ভালো হোক খারাপ হোক, পারফরমেন্স চাই, অ্যাকশন চাই। আজকে তারেক রহমান সাহেব নিরাপত্তা ছাড়া ঢাকা শহরে পরিদর্শন করেছেন, নিজে দেখেছেন, এতে একটা উদাহরণ সৃষ্টি হয়েছে। উনি সৎ কাজ করতে চান, যারা সৎ কাজ করতে চায় তারা ওনার পাশে এসে দাঁড়াবেন। মামুন সাহেবদের মতো লোকেরা ওনাকে সহায়তা করবেন, এটাই প্রত্যাশা। দেখেন ওনার যে মন্ত্রী পরিষদ আছে, বিশাল মন্ত্রী তৈরি করেছেন। দেখেন তো এই কোন মন্ত্রী আজ পর্যন্ত, এই যে ঈদ গেল, 2টা ঈদ গেল, বিভিন্ন ক্রাইসিস গেল, হাম নিয়ে ক্রাইসিস গেল, তেল নিয়ে ক্রাইসিস গেল, একটা কাউকে কোনো মাইল ফলো করতে দেখেছেন? একজন মন্ত্রীকে তার অবস্থান পরিষ্কার করতে দেখতে পেরেছেন? একজন মন্ত্রীকে দেখতে পেয়েছেন যে উনি ইনিশিয়েটিভ নিয়েছেন টু সলভ দিস প্রবলেম? আক্তার ভাই একটুখানি পাশ থেকে ইন্টারজেকশন করি। আপনি আসলে একটা আমার মনের কথা বলেছেন। আচ্ছা, এদের মধ্যে একটা বড় অংশের মন্ত্রীরা তো দীর্ঘদিনের রাজনীতিতে অভিজ্ঞ, কোন স্বতঃস্ফূর্ত জনগণের জন্য উদ্যোগ নাই। বলুন। এক্স্যাক্টলি। আমি এই কথাটি বলতে চাচ্ছি যে উনারা যেখানে মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, ওনার একটা প্ল্যান আছে, তাহলে প্ল্যানটা বাস্তবায়িত কে করবে? নিশ্চয় আমি না, নিশ্চয় পুনিয়া না, নিশ্চয় মামুন ভাই না। কি বলেন মামুন ভাই?
উনি সেই টিমটা তো বানিয়েছেন ওই উনার প্ল্যানটাকে বাস্তবায়িত করার জন্য। আজকে একমাত্র দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী যিনি বলদ থেকে বেরিয়ে এসে দেখাচ্ছেন যে হ্যাঁ আমি জাতির জন্য কাজ করতে পারি। এরকম কোন উদাহরণ আমরা দেখলাম না কেন হামের বেলায়? এরকম কোন উদাহরণ দেখলাম না আমরা তেলের জন ক্রাইসিস হইলো, যখন মানুষের হাজার হাজার মানুষ লাইন দিয়ে গেল, তখন কেন আমরা দেখলাম না একজন মন্ত্রী তার বলদ থেকে বেরিয়ে আসতে? আপনি যেটা বলছেন, একজন মন্ত্রীকে তো আমরা দেখলাম না যে ওনার ইনিশিয়েটিভ আছে, যারা ইনিশিয়েটিভ নিয়ে কাজ করার চেষ্টা, ব্যর্থ হতে পারে, ফেল করতে পারে, ফেল করা তো কোনো অন্যায় কিছু না ভাই। আমি চেষ্টা করব, চেষ্টা করে ব্যর্থ হইতে পারি, ব্যর্থ হওয়া তো অন্যায় না, চেষ্টা না করাটা অন্যায়। আজকে ওনার একজন মন্ত্রীকে দেখান যে এই মন্ত্রীগুলা এসে জনগণের পাশে দাঁড়িয়ে কথা বলছেন। আপনি দেখেন 4টা ভাই মারা গেল ওমানে, এক পরিবারে 4টি ছেলে, কত হৃদয় বিদারক। আমার 3জন পররাষ্ট্র উপদেষ্টা আছে, একজন উপদেষ্টা, একজন মন্ত্রী, আরেকজন ওই প্রতিমন্ত্রী, তার উপরে আমার ওই বিদেশি মন্ত্রী আছে, মানে এমপ্লয়মেন্ট মিনিস্টার আছে, তার বিমান মন্ত্রী আছে। একজন মন্ত্রীকে ওমানে যেতে পারতেন না ভাই? ওই 4টা লাশের পাশে গিয়ে দাঁড়াতে পারতেন না? তাহলে তো বুঝতাম যে মন্ত্রীটা কনসার্ন, জাতির খবর রাখে। চিন্তা করতে পারে একটা পরিবার 4টি ছেলে, তরতাজা ছেলে একদিনে মারা গেল, তার প্রতি রাষ্ট্র পাশে দাঁড়ালো না। আপনি এই যে দেখেন একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, প্রধানমন্ত্রী না যাওয়া পর্যন্ত জিনিস ঠান্ডা হয় না, জিনিসটা আরো উত্তেজিত হচ্ছিল, উনি তো গিয়া ঠান্ডা করেছেন। কিন্তু ওনার স্বাস্থ্যমন্ত্রী, অন্য মন্ত্রীরা কি করলেন? তার মানে আমরা দেখতে পাচ্ছি ওনার মন্ত্রী পরিষদটা কার্যকর নয়। মামুন ভাই, অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি, এই মন্ত্রী পরিষদকে দিয়ে উনি সামনে আগাইতে পারবেন না। সরি, জামাতের কিন্তু অবস্থান পরিষ্কার করেছে। জামাতের আমির সাহেব বলেছে, আপনারা পছন্দ করেন বা না করেন, আমি সেই দলে অংশগ্রহণ করেছি বলে বলছি না, গত সংসদে অধিবেশনে জামাত দেখিয়েছে জামাত ওই আগেকার মতো বিরোধিতা করবে না, ভাঙচুর বিরোধিতা করবে না, প্রতিরোধের বিরোধিতা করবে না। তারা সরকার যদি অন্যায় করে সেটা প্রতিহত করার চেষ্টা করবে, কিন্তু সরকার ভালো কাজ করলে তার সহযোগিতা করবে। এটা তো জামাতের আমির পরিষ্কার বলেছেন, জামাত ইসলাম বলেছেন। এবং আমরা মনে করি এই সরকার যেমন আজকে যে কাজটা করেছেন, কেউ তো বলবে না খারাপ। আমি যেখানে সমালোচক, আমি তো সেখানে খারাপ বলছি না, বলেন এটা ভালো কাজকে ভালো বলছি। কাজে আমি মনে করি ওনার যে আজকে যে মন্ত্রী পরিষদটা আছে, এটাকে নতুন করে রিসাফল করা দরকার, নতুন করে পুনর্গঠিত করা দরকার। জননেতা তারেক রহমান সাহেব অতীতে অনেকবার বলেছেন যে উনি আগামীতে যে মন্ত্রী পরিষদ করবেন, বিরত থাকা অবস্থায় বলছেন যে সবাইকে নিয়ে জাতীয় সরকার করবেন। ওনার কিন্তু একটা কমিটমেন্ট ছিল, আপনি যদি মনে রাখেন মামুন ভাই, উনি বলেছিলেন যে আগামীতে ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে জাতীয় সরকার করবেন। আপনি জাতীয় সরকারকে আওয়ামী লীগকে নিয়ে রাখেন না, আওয়ামী লীগকে বিরোধী দলে রাখেন, তারা রাজনীতি বাইরে থাকুক, নির্বাচন করেন নাই, কিন্তু যারা নির্বাচন অংশগ্রহণ করেছিল আপনি সেই দলগুলোকে নিয়ে নতুন সরকার গঠন করেন। আপনি ইসলামী ঐক্য জোট আছে, ইসলামিক আন্দোলন আছে, আপনার ওই হেফাজতে ইসলাম আছে, তারপরে যারা ওই যে খেলাফতে মজলিস আছে, তাদের প্রধান থেকে আপনারা মন্ত্রী নিয়ে আসেন, তার অভিজ্ঞ লোক। তারা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা দীক্ষায়, ধর্ম শিক্ষায়, মানুষের নৈতিক শিক্ষায় তারা কিন্তু অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রাখতেছে বাংলাদেশে। আপনার দরকার পড়লে টেকনোক্রেট মিনিস্টারের 10% কোটাকে বাড়ায় 15% করেন, 20% করেন। সেখানে আপনি অন্য দল থেকে নিয়ে আসেন, জামাত থেকে নিয়ে আসেন, জামাতে অনেক অভিজ্ঞ লোক আছে, 10-15 জন নিয়ে আসেন, এনসিবিতে নিয়ে আসেন, তার তরুণ ছেলেগুলো আছে, আপনি বিরোধী রাজনীতি বন্ধ করে ফেলতে পারবেন। আপনার মন্ত্রী পরিষদ অ্যাক্টিভ না, পারঙ্গম না, পারফরমেন্স করতে পারছে না, 3 মাস চলে গেল, দে কুড নট শো এনি পারফরমেন্স। এবং মামুন ভাই আমার কথার মধ্যে আটকে এসে বললো যে হ্যাঁ, আমি সরকারের কোনো ইতিবাচক পদক্ষেপ দেখি নাই। সরকার মানে মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রী একাধার মন্ত্রী পরিষদ না। কাজে এখানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বলবো, অনেক ভালো লোক আছে, আপনি টেকনোক্রেট হোক, ছাড়াও হোক, আপনি একটা জাতীয় সরকার গঠন করে 5 বছর আপনি নিজের মতো করে যেভাবে আজকে বর্জ্য ব্যবস্থাপনা দেখার জন্য সারা ঢাকা শহরে ঘুরে বেড়েছেন, পরিদর্শন করেছেন, আপনি এরকম কারণ পারঙ্গম লোকদেরকে বসিয়ে দেন জায়গায় জায়গায়, যারা আপনার প্রত্যাশা পূরণ করতে পারবে, যারা আপনাকে সন্তোষজনক কাজ উপহার দিতে পারবে, যারা আপনার সরকারের সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে,
যারা বিরোধী দলকে বিরোধিতা করার সুযোগ দিবে না, যারা সরকার শুধু নয় রাষ্ট্রকে পরিচালনা করবে, রাষ্ট্রকে জনগণের কল্যাণে নিয়ে যাবে, মানুষের ভালোর জন্য নিয়ে যাবে। আজকে তারেক রহমানের উদ্দেশ্য কি ছিল আছে জায়গা দেওয়া? এই বর্জ্য মানুষের স্বাস্থ্যহানি হবে, এই বর্জ্য পরিবেশ নষ্ট করবে, বর্জ্য ঢাকা শহরের নাগরিক একটা একটা বলে অব্যবস্থাপনা তৈরি করবে, নাগরিকদের একটা একটা জ্বালা যন্ত্রণা বাড়াবে। এইটা দূর করার জন্য উনি বেরিয়ে পড়েছেন। কিভাবে বেরিয়ে পড়েছেন? কোন নিরাপত্তা নিয়ে নয়, কিন্তু আর্মি পুলিশ গার্ড নিয়ে বেরোন নাই। তিনি সম্পূর্ণভাবে একা, এক দুইটা গাড়ি হয়তো কিছু লোক নিয়েছেন, তাকে নিয়ে উনি বেরিয়েছেন এবং প্রায় 2 ঘন্টার মতো ঢাকা শহরে, 2-2.5 ঘন্টার মতো ঢাকা শহরে অলিগলি পর্যন্ত গিয়েছেন। এটা হচ্ছে ইউনিক। এবং এই যে উনি বললেন যে কালকে যে মাজার জিয়ারত করতে গেছিলেন, ওনার বাবা মার মাজার জিয়ারত করতে গেছিলেন, যে অনড়ম্বর ভাবে গিয়েছেন, উনারা দুজন স্বামী স্ত্রী দাঁড়িয়ে বাবা মা শ্রদ্ধা জানিয়েছেন। এই চিত্র তো আমরা আগে দেখি নাই। মামুন ভাই, আপনি সত্যি বলেছেন, সঠিক অবজারভেশন দিয়েছেন। ওই বাকি মন্ত্রীগুলো না গেলেও চলতো, ওই মন্ত্রীদের না গেলে আরো ভালো হইতো, তাহলে জিনিসটা আরো আমাদের কোনো কিছু বলাই থাকতো না। কারণ আপনার বাবা মার কবরে জিয়ারত করতে গেছে, আপনারা যাবেন, বাকিগুলো কার বাবা? যে মুয়াজ্জেমের ওই শাহ মুয়াজ্জেম ছিল না, যে ওই এরশাদের মা মারা গেছে, সেই কাঁদে, সে জিজ্ঞেস আমার মা আমার কাছে, তুমি কাঁদো কেন? এখন ওনার মা বাবার জিয়ারত করতে গেছে, মা বাবার কবরে তো যায় না মন্ত্রীগুলা। আক্তার ভাই, এরকম এরকম যুগে যুগে হয়। আপনি যেটা শাহ মুয়াজ্জেমের বললেন, বঙ্গবন্ধুর বাবা যখন মারা যায়, বঙ্গবন্ধুর বাবাকে দাফন করার পর সবাই উঠে গেছে, খন্দকার মুস্তাক আর কবর থেকে ওঠে না, বঙ্গবন্ধু হাত ধরে তুলছে। সেই তো বললাম যে আপনার বাবা মার কবর জিয়ারত করতে গেছে, রাষ্ট্রীয় প্রোগ্রাম না, বাকি মন্ত্রী দরকার ছিল কি? তার বাপ মার কবর জিয়ারত করতে যায়নি কেন? উচিত ছিল তাদের বাপ মা নাই? এই যে আপনি কথাটা পয়েন্ট আউট করলেন, ভেরি পার্টিনেন্ট, ভেরি, এই যে সিম্পলিসিটি, এটা মানুষ পছন্দ করে। তারেক রহমান সাহেব একা গেছেন, স্ত্রীকে নিয়ে গেছেন, জিয়ারত করেছেন, এটা মানুষকে সম্মান করে, মানুষ শ্রদ্ধা করে, মানুষ এটাকে অ্যাপ্রিসিয়েট করে। একইভাবে আপনি ভাইয়ের কবর জিয়ারত করতে গেছেন, একইভাবে আপনি আপনার শ্বশুরের কবর জিয়ারত করতে গেছেন, সেখানে পুলিশ মিলিটারি নিয়ে আপনি নুইসেন্স ক্রিয়েট করেন নাই। সরি, আমি ইউজিং দিস ওয়ার্ড, এটা এক ধরনের নুইসেন্স আপনি ক্রিয়েট করেন নাই। এটার জন্য আপনি সাধুবাদ পাইতে পারেন। এই যে রাস্তাটা আপনি দেখাচ্ছেন, অনেকে বলে এটাকে তারেক ডক্ট্রিন, আমি আই সাপোর্ট ইট। এটা যদি তারেক ডক্ট্রিন হয়, তাহলে তারেক ডক্ট্রিনটা কি ভালো না? মামুন ভাই, লেটস ইউ স্টার্ট। আপনি স্টার্ট করেছেন, আমরা আপনাকে সমর্থন করবো, সহযোগিতা করবো। আমি জামাত ইসলামকে বলবো, আমার যতটুকু ক্ষমতা আছে আমি বলবো, আপনি সরকারকে সমর্থন করেন। একটা জাতীয় সরকার গঠন করার জন্য সবাই এগিয়ে আসেন। এখানে ভালো লোককে ভালো জায়গায় দেন। হাইকোর্টে অনেক ভালো লোক আছে আপনার অ্যাটর্নি জেনারেল করার মতো, অনেক দক্ষ লোক আছে, অনেক অভিজ্ঞ লোক আছে। আমার মামুন সাহেবের মতো লোক দেখে আপনি ব্যবহার করেন, কাজে লাগান। আমি ব্যবহার শব্দটা ব্যবহার করলাম, মনে করেন না, তাদের কাজে লাগান। তারা কবে কাজ করবে? তারা লেজুর ভিত্তি করবে না, দলভিত্তি করবে না, তারা জহুজুর করবে না, কিন্তু যেই কাজটা করার দরকার সেই কাজটা সঠিকভাবে করবে। এই আস্থা, বিশ্বাস আমার মামুন সাহেবের উপরে আছে। শুধু মামুন সাহেব একা না, মামুন সাহেবের মতো এরকম আরো অনেক সিনিয়র লয়ার আছেন, অনেক লয়ার আছেন যারা রাষ্ট্রের কাছে কাজ করার মতো অভিজ্ঞতা রাখে, পারঙ্গমতা রাখে। কাজে আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে, আমি জানি না মাননীয় প্রধানমন্ত্রী সাহেব দেখার সুযোগ হবে কিনা, দেখেন, আমি অনুরোধ করবো আপনি সকল কিছু দূর হয়ে যাবে। এই যে জুলাই সনদ বলেন, এগুলা বলেন, আন্দোলন বলেন, সংবিধান সংশোধন বলেন, সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি একটা জাতীয় সরকার গঠন করেন, দায়িত্ব দেন মানুষকে। আপনি এভাবে ঘুরে বেড়ান, এইভাবে পরিদর্শন করে বেড়ান, আপনাকে ফাইল সাইন করার মধ্যে থাকার দরকার নাই। আমি তো সময় খালেদ জিয়াকে বলছিলাম, আপনাকে তো ফাইল সাইন করার মধ্যে বসায় দেয়, তখন আপনাকে বন্দি করে ফেলায়। আপনাকে ফাইলের মধ্যে ঢুকায় রাখলে সবচেয়ে বেশি লাভ হয় মন্ত্রীদের, সেক্রেটারিদের, কারণ এটা বের হতে পারেন না, ফাইলের মধ্যে পড়ে থাকেন। আর ফাইলে দস্তখত করা মানে হলো আপনি তাদের অন্যায় কাজকে সমর্থন করে দিলেন। আপনি সকল মন্ত্রীকে দায়িত্ব বাইরে দেন, তারা মন্ত্রী চালাবে। ফাইল প্রধানমন্ত্রী সচিবালয় আসা দরকার নাই। এই প্রধানমন্ত্রী সচিবালয়ের হামলাগুলার মাতবরি করার জন্য আপনি সব ফাইল প্রধানমন্ত্রী সচিবালয় নিয়ে আসেন। পার্লামেন্টের সিস্টেম অফ গভর্নমেন্টে প্রধানমন্ত্রী সচিবালয় বলে কোনো জিনিস নাই, এটা বেআইনি অফিস, এটা চলে আসছে আগের থেকে। আপনি সকল মন্ত্রীদেরকে দায়িত্ব দেন, মন্ত্রীরা সে দায়িত্ব পালন করতে সক্ষম না হলে আপনি ব্যবস্থা নেন। এইভাবে যে মন্ত্রী ঢুকে পড়েন,
কিন্তু প্রধানমন্ত্রী অফিসে ফাইল নিয়ে আসলে কি হবে, আপনাকে ফাইলের মধ্যে বন্দি করে রাখা হবে। তখন যে আপনি যে চিফ সেক্রেটারি, মিস সেক্রেটারি, মুখ্য সচিব, কক্ষ সচিব, এইগুলা ইম্পর্টেন্স পাওয়া যায়, এগুলা অনেক বড় হয়ে যায়, এগুলো একটা কি বলে একটা মাফিয়া চক্র তৈরি করে। আজ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো আমি, আপনি মন্ত্রীদেরকে এক্সারসাইজ করেন, আপনাদের মন্ত্রীদেরকে আপনি কাজে লাগান, মন্ত্রীদেরকে দায়িত্ব দেন, তারা যদি কাজ করতে না পারে সেখানে যান। ভাই দেখেন, আপনি যে শিশু মারা যাচ্ছে সেই ব্যাপারে প্রধানমন্ত্রীকে বলছেন, প্রধানমন্ত্রী ব্যবস্থা নিচ্ছে, এটা নিয়ে আমরা সাপোর্ট করা কিছু না। এখন উনি স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে গেলেন না, হাসপাতালে ত্বরিত চিকিৎসার ব্যবস্থা নিয়েছেন। আপনি ভালো কাজটাকে ভালো বলেন, পরবর্তী অনুরোধ করেন যে ঠিক আছে কাজগুলো করা দরকার। কিন্তু আপনি এখানে বলছেন শ্বশুরবাড়ি যাচ্ছেন, তো শ্বশুরবাড়ি যাওয়া কি অন্যায়, অপরাধ? প্রশ্নটা হয়েছে এখন যে কথাটা আমরা বলছি যে মন্ত্রীরা কাজ করতেছে না, এখন মন্ত্রীদেরকে যদি আজকে বাদ দেন আপনারা চিল্লাচিল্লি করে উঠবেন। আমরা তো এই সমস্যার সমাধানের জন্য বলছি যে মন্ত্রীরা কাজ করতে পারতেছে না, কাজ করার ক্ষমতা রাখে না, পারতেছে না এক জিনিস, আর কার্য ক্ষমতা নাই। এই যা ভাই বলে অভিজ্ঞতা ছিল, এই 3 মাসে কোনো মন্ত্রী প্রমাণ করতে পারে নাই তারা তাদের মন্ত্রীর দায়িত্ব বুঝে এবং তারা মন্ত্রণালয় চালানোর মতো সক্ষমতা রাখে। এটা কোনো মন্ত্রী প্রমাণ করতে পারে নাই। শিক্ষামন্ত্রী পারে নাই, অর্থমন্ত্রী পারে নাই, আপনার স্বাস্থ্যমন্ত্রী পারে নাই, স্বরাষ্ট্রমন্ত্রী পারে নাই। সে তার মন্ত্রণালয়ে অন্য মন্ত্রণালয়ে কথা বলে, পারে নাই। কাজেই যোগাযোগ মন্ত্রী পারে নাই, সড়ক পরিবহন মন্ত্রী পারে নাই। কাজেই এখানে আমি মনে করি সেটা হচ্ছে যে এই মুহূর্তে তারেক রহমান সাহেবের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে, পূর্ণ বিশ্বাস আছে, এবং উনি আজকে এই পরিদর্শনের মাধ্যমে প্রমাণ করলেন যে উনি উনার প্ল্যান বাস্তবায়িত করতে পারলে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।